আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সকলকে মনোমঞ্জিল একাডেমির পক্ষ থেকে। সাথে আছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো চলুন দেরি না করে চলে যাই মূল আলোচনায়। তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি সেন্টেন্স কানেক্টর নিয়ে, এবং এটা আমরা খুব সহজেই আমরা শর্টকাট টেকনিকে করার চেষ্টা করব। আমাদের আলোচনার বিষয় থাকবে আমাদের সকল বেসিক নিয়ে আমরা আলোচনা করব প্রথমত, এবং এবং এরপরে আমরা আলোচনা করব সেগুলো মনে রাখার ট্রিক্স, শর্টকাট টেকনিক আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে? প্রথম কথা যে সেন্টেন্স কানেক্টর আসলে কি? সেন্টেন্স কানেক্টর হচ্ছে এমন একটা শব্দ যা বাক্যাংশ বা বাক্যের অংশগুলোকে অর্থপূর্ণভাবে যুক্ত করে। ঠিক আছে? তো পরীক্ষায় সাধারণত দুটি বাক্য বা তার বেশি বাক্যকে রূপান্তর করতে হয়। তো আমরা দেখি এখানে আমরা একটা কথা যে কানেক্টর, সেন্টেন্স কানেক্টর এবং লিঙ্কার কি একই? এটা নিয়ে আমরা আসলে একটু এতে পড়ে যায় আর কি। তো আমরা একটুখানি লিঙ্কার এবং কানেক্টর নিয়ে একটুখানি আলোচনা করব, তারপরে আমরা নিয়ে চলে যাবো। তো একটা উদাহরণ দিয়ে আমরা আসা যায় যে, যেমন হি ইজ এডুকেটেড বাট এমপ্লয়েড। এরপরে হি ইজ এডুকেটেড বাট হি ইজ এমপ্লয়েড, বুঝতে হবে। এরপরে বলা হচ্ছে হি ইজ এডুকেটেড বাট হি ইজ এমপ্লয়েড। তো এখানে দেখুন, খেয়াল করুন যে বাক্যের মাঝে বা ভেতরে বসে সংযোগ স্থাপন যদি করে, এটা মনে রাখতে হবে। বাক্যের মাঝে বা ভেতরে বসে আমাদের সংযোগ স্থাপন করলে সেটা হয়ে যায় লিঙ্কার। বাক্যের শুরুতে বসে যদি সংযোগ স্থাপন করে তাকে বলা হয় কানেক্টর। এটা বুঝতে হবে, লিঙ্কার এবং কানেক্টর জিনিসটা স্যার যদি মাঝে বসে সংযোগ স্থাপন করে, ভিতরে বা মাঝে, তাহলে সেটা লিঙ্কার। আর যদি বাক্যের শুরুতে যদি বসে সংযোগ স্থাপন করে তখন তাকে বলা হয় কানেক্টর। ওকে, এটা ছিল কানেক্টর এবং লিঙ্কার নিয়ে কথা। এটা নিয়ে আমাদের কোনো নেই, কিন্তু মনে রাখতে হবে যে অনেক লিঙ্কার আছে যা কানেক্টর হিসেবে অনেক কিন্তু ব্যবহার হয়, যেমন এই যে বাট লিঙ্কার, বাট এটা কানেক্টর হিসেবে ব্যবহার হয়। তো আমরা এখন কিছু কথা বললাম, এখন কথা হলো এই যে শখ যে কারণ প্রকাশ করলে আমরা বিকজ, সিন্স, অ্যাজ, ফর, ডিউ টু, ওয়িং টু এগুলো ব্যবহার করতে পারবো, করে আমরা বাক্যের ভিতরে সংযোগ স্থাপন করতে পারবো কানেক্টর বা লিঙ্কার হিসেবে ব্যবহার করে। ওকে, এবার হচ্ছে উদ্দেশ্য প্রকাশার্থে টু, ইন অর্ডার টু, তারপর হচ্ছে সো দ্যাট, সময়ের সম্পর্ক বলতে হোয়েন, হোয়াইল, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, আফটার, আনটিল, ডিউরিং, মেন, হোয়েন এরা আমরা ব্যবহার করতে পারি। এরপর বিপরীত অর্থে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এই যে বাট, হাউএভার, তারপরে হচ্ছে অলদো, দো, ইয়েট, হোয়ারস, এগুলো আমরা ব্যবহার করতে পারি বিপরীত অর্থ প্রকাশার্থে। যথেষ্ট বা পর্যাপ্ত এই অর্থে আমরা সো দ্যাট, এই যে যেগুলো আছে এখানে, এই যে আমি যে শখটা দেখতে পাইতেছেন, এই শখটা, এটা যদি কেউ যদি খুব ভালোভাবে মুখস্থ করতে পারে কোনটা কি প্রকাশার্থে ব্যবহার করা হয়, তাহলে সে এমনিতেই যে কোনো বাক্যে এগুলা ব্যবহার করতে পারবে। তো যদি কেউ আসলে সম্পূর্ণ মুখস্থ করতে পারে, ভালো স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো এই শখটা সম্পূর্ণ মুখস্থ করতে। ভালো স্টুডেন্টের ক্ষেত্রে এই শখটা যদি কেউ মুখস্থ করে তার সেন্টেন্স কানেক্টর নিয়ে আসলে কোনো অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। এখন কথা হলো সবাই তো আর ভালো স্টুডেন্ট নয়, তাহলে তাদের জন্য একটা আমাদের সাজেশন এখানে রয়েছে এখানে। আর ভালো স্টুডেন্টের ক্ষেত্রেও বলবো এই সাজেশনটাও ফলো করুন, কারণ এটা পরীক্ষায় আসবে এখান থেকেই। অবশ্যই সবগুলো সে মুখস্থ করতে হবে। আর যদি আমি এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এই যে কানেক্টর গুলো আমি বলতেছি, যেমন বাস্তবতা বোঝাতে রিয়ালিটি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স,
বর্তমানে বা আজকাল বোঝাতে আমরা এটা ব্যবহার করি অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট, প্রেজেন্টলি, নাওএডেজ। কিন্তু অন্যদিকে বা বিপরীতে বা দুর্ভাগ্যজনকভাবে এইগুলা অর্থে আনফরচুনেটলি বাট, এইগুলা বিপরীত দিকে, এইগুলা তো এই ছকেই রয়েছে, যাই হোক বা মোটের উপর, এইগুলো ব্যবহার করতে হাওয়াবার, তারপর হচ্ছে নেভারথলেস, আফটার অল, এটা ব্যবহার করতে পারি। তো ধারাবাহিকতা বা সবশেষে এগুলা যদি এই অর্থে আমরা এই যে জিনিসগুলা ফার্স্টলি ফর এক্সাম্পল, ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, লাইক, এগুলা আমরা এগুলো সবই এই যে ছকের ভিতরে রয়েছে, যেটা এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কারণ এবং যেহেতু অর্থে এগুলো আমরা ব্যবহার করতে পারি। ফলাফল বা ওভাবে, এই অর্থে আমরা অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ, এই যে আমরা দেখতেছি এখানে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো যদি উপরে যে ছকটা আমি কেবল দিলাম, ওইটা যদি মুখস্থ করতে আসলে হয়ে যায়, কষ্ট হয়ে যায়, তাহলে আমি বলবো অন্ততপক্ষে এই ছকটা মুখস্থ করতে, কারণ এগুলো থেকে পরীক্ষা এসে মানে এগুলোই তো বেশি আসে, এগুলোই কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি কারোর যদি কষ্ট হয়ে যায় উপরের ছকটা মুখস্থ না করতে, তাহলে সে এই নিচের ছকটা মুখস্থ করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই নিচের ছকটা মুখস্থ করলেই তার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা মুখস্থ করে ফেলবেন। আর এখন আমি যে শর্টকাট নিয়মটা দিব, এখন যে নিয়মটা দেওয়া হবে নিচে, সেখান থেকে উপরের কথা তো বাদই দিলাম, উপরে তো কেবল এটা দিলাম না। কেউ যদি এই ছকটা মুখস্থ করতে না পারে, তাহলে তার জন্য আমি বলেছি যে নিচে একটা ছক দিয়েছি, ছোট করে একটা ছক দিয়েছি বোঝার সুবিধার্থে খুব সুন্দরভাবে। সেটা হলো এটা, এই ছকটা যদি, ওই ছকটা যদি মুখস্থ করতে মানে কষ্ট হয়ে যায়, তাহলে এই ছকটা তার জন্য, কারণ এটাই থেকে মানে পরীক্ষায় সব থেকে বেশি এসে থাকে এগুলা। ঠিক আছে, উপরের সবগুলো মুখস্থ করার কোনো দরকার নাই তার জন্য। ওকে, আচ্ছা। আর আমি যদি বলি, যদি কেউ যদি এটা যদি মুখস্থ করতে না চায়, এই যে এটা যদি মুখস্থ করতে না চায়, তাহলে আমি বলবো কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কারণ আমি যে নিচে যে ছকটা দিলাম, এই যে ছকটা দিচ্ছি আমি, এটা এই যে ছকটা, এবং আমি আরো কিছু নিয়ম দেব এখন নিচে। এই যে আমি যেটা বলতেছি, যে এখন যে আমরা নিয়মটা শুরু করতে যাচ্ছি, সেগুলো থেকে সর্বোচ্চ 2 থেকে 3টা প্রশ্ন এসে থাকে, এবং উপরের যে ছকটা কেবল দেখালাম, ওটা থেকে আর এটা থেকে, এই দুইটার কম্বিনেশন, দুইটার যখন আমরা কম্বিনেশন করব, তখন আমাদের পরীক্ষায় আমি বলবো 3 থেকে 4টা প্রশ্ন, 3 থেকে 4টা প্রশ্ন ইজিলি কমন এসে যাবে ইনশাআল্লাহ। আর যদি ভাগ্য ভালো থাকে, তাহলে 5টাই কমন থাকবে, 5টাই কমন থাকে যাবে। ওকে, আমি কি বললাম, যদি উপরের যে ছকটা দেখাইছি ওটা এবং এখন যে নিয়মগুলো দেখাবো, এই দুইটা মিলে 3 থেকে 4টা প্রশ্ন, 3 থেকে 4টা প্রশ্ন আসবে। ওকে, 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু এসে যাবে। সুতরাং দুইটার কম্বিনেশনে একটা ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে পাবেন এই সেন্টেন্স কানেক্টরের ক্ষেত্রে। কারণ 5টার ভিতরে যদি 3 থেকে 4টা প্রশ্নই যদি কমন থেকে যায়, তাহলে আর কি চাই, তাই তো নাকি? একদমই সহজ ব্যাপার। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়ম। আমি যেটা বলেছি একটু আগে, যে এখন আমরা যে নিয়মটা করতেছি, এটা থেকে আমাদের 2 থেকে 3টা আসবে, এবং এটাও যদি মুখস্থ করা হয়, তাহলে এই দুইটার কম্বিনেশনে সর্বোচ্চ 4টা আমরা কমন পেয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আর কি চাই? 4টা যদি এসে যায়, তাহলে আর কি চাই? আর যদি কেউ যদি খুব ভালোভাবে যদি সেন্টেন্স কানেক্টর যদি করতে চায়, তাহলে তার জন্য এই ছকটাও, সে এই ছকটা মুখস্থ করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না তার জন্য। ওকে, অর্থ সহ বুঝে যদি করতে পারে টপারের ক্ষেত্রে। আর যারা একটু দুর্বল আছে, তারা আমি বলবো যে, অথবা টপাররাও করতে পারে, যে এটা এই ছকটা, এবং আমি এখন যে নিয়মগুলো দিব একটু পরেই, এই দুইটার
কম্বিনেশনে আমরা 4টা প্রশ্ন সর্বোচ্চ হলে আমরা কমন দিতে পারবো ইনশাআল্লাহ। তো এখন আমরা আমাদের নিয়মে করতে যাব। তো একটুখানি আমরা একটু জুম করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। প্রথমত রোলস, যে সমজাতীয় জিনিস বোঝাতে আমরা অ্যান্ড ব্যবহার করব। সমজাতীয় জিনিস বোঝাতে আমরা অ্যান্ড ব্যবহার করব। যেমন হি লাইকস টু রিড বুকস অ্যান্ড ওয়াচ মুভিজ। ওকে, সে পছন্দ করে, জিনিসটা সে পছন্দ করে। একটা দুইটা যদি অপছন্দ হতো, যদি বলতাম যে হি লাইকস টু রিড বুকস বাট হি ডিসলাইক মুভিজ, ওয়াচ মুভিজ, এটা কিন্তু তখন যেহেতু দুইটা বিপরীত অর্থ হয়ে যায়, তখন আমরা বাট ব্যবহার করি। কিন্তু দুইটাই সে পছন্দ করে, তাহলে সেই দুইটাই কি সমজাতীয় জিনিস, এজন্য আমরা অ্যান্ড ব্যবহার করব। তাই আমরা এখানে বলতেছি যে হি লাইকস টু রিড বুকস অ্যান্ড ওয়াচ মুভিজ। তো সমজাতীয় এইভাবে জিনিস যাই হোক না কেন আমরা অ্যান্ড ব্যবহার করতে পারি। এরপরে বিপরীত অর্থ বোঝাতে আমরা বাট ব্যবহার করি, যেটা বললাম, যে যেমন হি ইজ ইন্টেলিজেন্ট বাট হি ইজ লেজি। বুঝেন যে সে বুদ্ধিমান কিন্তু সে অলস। দুইটা বুদ্ধিমানরা অলস হবে না, কিন্তু এটা কি হয়েছে, বিপরীত জিনিস হয়ে যাচ্ছে। বুদ্ধিমান কিন্তু সে অলস, তাই আমরা বাট ব্যবহার করি বিপরীত অর্থ প্রকাশে। এরপরে ব্যক্তি বোঝাতে হু ব্যবহার করি, যেমন দ্য বয় অন দ্য প্রাইস ইজ মাই কাজিন। এখানে খেয়াল করো যে দ্য বয় হু অন দ্য প্রাইজ ইজ মাই কাজিন, বুঝতে হবে। দ্য বয় হু অন দ্য প্রাইজ ইজ মাই কাজিন, এখানে বয় রয়েছে, এটা একটা ব্যক্তি, তাই আমরা হু ব্যবহার করেছি। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে ঘটনার ধারাবাহিকতা বোঝাতে আমরা অ্যাট ফার্স্ট, তারপর দেন, তারপর আফটার দ্যাট ব্যবহার করি। যেমন অ্যাট ফার্স্ট হি স্টাডিড হার্ড, দেন হি টুক দ্য এক্সাম, আফটার দ্যাট হি সাকসিড। বুঝতে হবে, এটা আমরা একটা ঘটনা বলতেছি, একটার পর একটা ঘটনা বলতেছি এই জন্য ঘটনার ধারাবাহিকতা বোঝাতে প্রথমত অ্যাট ফার্স্ট, এরপরে দেন, তারপর আফটার দ্যাট ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা নিয়ম করব যে নট অনলি ডট 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 বাট অলসো। প্রথমত যদি নট অনলি থাকে, এটা বুঝতে হবে, প্রথমত নট অনলি রয়েছে, তারপরে কিছু দূরে গিয়ে কিছু কথার পরে যদি এটা গ্যাপ থাকে, তাহলে আমরা সেখানে বাট অলসো ব্যবহার করব। অথবা বাট অলসো রয়েছে একটু দূরে, তার আগে একটু আগে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা নট অনলি ব্যবহার করতে পারি। এটা হলো কথা, বুঝতে হবে। ওকে, কথা হলো যেমন এইটা, যদি আমাদের এখানে নট অনলি না থাকতো, এখানে বলা হচ্ছে যে হি ইজ ড্যাশ হার্ড ওয়ার্কিং বাট অলসো অনেস্ট। যদি এরকম হয়, এখানে বাট অলসো থাকলে, এই বাট অলসোর আগে একটু আগে যদি গ্যাপ থাকে, তখন আমরা সেখানে নট অনলি ব্যবহার করব। আবার যদি এরকম থাকতো যে হি ইজ নট অনলি হার্ড ওয়ার্কিং তারপর ড্যাশ অনেস্ট, এরকম যদি থাকলো, তাহলে আমরা এখানে বাট অলসো ব্যবহার করব। অর্থাৎ নট অনলি বাট অলসো যেখানে থাকুক একটা বাক্যের ভিতরে যে কোনো একটা থাকলে অপরটা হবে, এটা হলো কথা। এরপরে খুবই গুরুত্বপূর্ণ নিয়ম যে ইট ইজ, তারপর হচ্ছে কি ইট ইজ, তারপর ইট ইজ সাচ, তারপর হচ্ছে থ্রু, এগুলোর পরে গ্যাপ থাকলে, এই যে ওয়ার্ডগুলা এগুলোর পরে যদি গ্যাপ থাকে, তাহলে হুইচ ব্যবহৃত হয়। যেমন ইট ইজ বুক, এরপরে এখানে গ্যাপ রয়েছে, তাই আমরা হুইচ ব্যবহার করব। ইট ইজ এর পরে গ্যাপ থাকলে হুইচ ব্যবহার হয়। ওকে, তাহলে ইট ইজ এর পরে যদি গ্যাপ থাকে, তাহলে হুইচ, ইট ইজ এর পরে যদি গ্যাপ থাকে, তাহলে হুইচ। তাই ইট ইজ রয়েছে, আন্দাজে আমরা হুইচ ব্যবহার করে দেব। আচ্ছা, তাহলে ইট ইজ এ বুক হুইচ ইন্সপায়ার্স এভরিওয়ান। এরপর ইট ইজ সাচ, এর পরে যদি গ্যাপ থাকে, তাহলে হুইচ ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে কি ব্যবহার করে দিলাম যে ইট ইজ সাচ এ ডে হুইচ উই চেরিশ। এরপরে আবার হি সাকসিড থ্রু,
থ্রু এর পরে থ্রু এ প্রসেস, এরপরে যদি গ্যাপ রয়েছে এখানে, আমরা এখানে হুইচ ব্যবহার করে দেব আন্দাজে। ঠিক আছে, ইট ইজ অথবা ইট ইজ সাস অথবা থ্রু এর পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমরা হুইচ ব্যবহার করব। এরপর দেখুন খুবই গুরুত্বপূর্ণ নিয়ম যে উই শুড, বুঝতে হবে উই শুড অথবা মাস্ট অথবা ইট ইজ হাই টাইম অথবা দেয়ার ক্যান বি নো ডিনাইং, এগুলোর পরে পূর্বে, এখন বুঝতে হবে যে এই যে উই শুড, তারপর মাস্ট, ইট ইজ হাই টাইম, এগুলার পূর্বে যদি গ্যাপ থাকে, এগুলোর পূর্বে যদি গ্যাপ থাকে, এই ওয়ার্ডগুলা যদি আগে যদি গ্যাপ থাকে এবং পরে যদি এই ওয়ার্ডগুলা থাকে, তাহলে আমরা দেয়ার ফোর ব্যবহার করতে পারি বা সো ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা ব্যবহার করতে পারি সো অথবা দেয়ার ফোর ব্যবহার করতে পারি। তো দেয়ার ফোর উই শুড ফোকাস আওয়ার স্টাডি, এখানে খেয়াল করুন এই যে উই শুড রয়েছে, উই শুডের আগে গ্যাপ রয়েছে আমাদের পরীক্ষা প্রশ্নটি, এখানে খেয়াল করুন যে আমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন থাকবে যে এখানে গ্যাপ থাকবে, তাই তো আমরা জানি না, এখানে এরকম থাকবে উই শুড ফোকাস আওয়ার ওয়ান আওয়ার স্টাডিজ। তো উই শুড এর আগে যদি গ্যাপ থাকে তাহলে কোনো কিছু নাই, সো অথবা দেয়ার ফর ব্যবহার করতে পারি, তো এখানে আমরা দেয়ার ফর ব্যবহার করে দিলাম। আবার এখানে খেয়াল করুন উই মাস্ট ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ সাকসেস, তাই আমরা এই যে উই মাস্ট রয়েছে, উই শুড অথবা মাস্ট যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, দেয়ার ফর ব্যবহার করব, তাহলে এখানে আমরা দেয়ার ফর ব্যবহার করে দিলাম। এরপরে যে ইট ইজ হাই টাইমের আগে গ্যাপ রয়েছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, দেয়ার ফর ব্যবহার করব। ঠিক আছে, এরপর একেবারে দেয়ার ক্যান বি নো ডিনাইং, এর আগে যদি গ্যাপ থাকে তাহলে দেয়ার ফর অথবা সো, তাহলে এই যে উই শুড অথবা উই মাস্ট অথবা ইট ইজ হাই টাইম অথবা দেয়ার ক্যান বি নো ডিনাইং, এগুলোর আগে যদি গ্যাপ থাকে তাহলে আমরা দেয়ার ফর অথবা সো ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা সো দিলে হয় অথবা দেয়ার ফর দিলে হয়, যে কোনো একটা দিলে হয়, অসুবিধা হয় না। এখন খেয়াল করুন দুইটা নিয়ম, খুবই মজাদার নিয়ম, যে ইট ইজ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা জয়, ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয়। এবার উই শুড বেয়ার ইন মাইন্ড, উই শুড নো দ্য ফ্যাক্ট, এগুলোর পরে দ্যাট ব্যবহৃত হবে। খেয়াল করুন যে আগে কিন্তু উই শুড, ওখানে উই শুড দেখলেই যে দেয়ার ফর দিতে হবে এরকম নয়, খেয়াল করতে হবে যে গ্যাপটা কোন জায়গায়, গ্যাপটা যে ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা জয় অথবা উই শুড বেয়ার ইন মাইন্ড অথবা উই শুড নো অথবা ফ্যাক্ট দ্যাট, এগুলোর পরে যদি গ্যাপ থাকে, এই ওয়ার্ডগুলোর পরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা দ্যাট ব্যবহার করব। ওকে, এই যে ইট ইজ এ ম্যাটার অফ সরো, এরপরে সরো এর পরে গ্যাপ থাকে, এখানে দ্যাট মনে করেন নেই, যে ইট ইজ এ ম্যাটার অফ সরো এরপরে গ্যাপ রয়েছে, তার মানে আমরা এখানে দ্যাট ব্যবহার করতে পারবো। এরপরে উই লস্ট দ্য ম্যাচ, ওকে শেষ। এবার উই শুড বেয়ার ইন মাইন্ড, আমরা এখানে মনে করেন যে দ্যাট নাই, উই শুড বেয়ার ইন মাইন্ড এর পরে যদি গ্যাপ থাকে তাহলে দ্যাট ব্যবহার করতে হবে, তাই আমরা দ্যাট ব্যবহার করলাম। হ্যাঁ, তো এখানে ইজ এসেনশিয়াল এর ভাগ। এরপর উই শুড নো, এফ এখানে দ্যাট নাই মনে করেন, উত্তরে গ্যাপ রয়েছে, তাই আমরা এখানে আমরা জানি উই শুড নো এর পরে, উই শুড নো এর পরে দ্যাট ব্যবহার করতে হয়। ঠিক আছে, এগুলোর পরে দ্যাট ব্যবহার করতে হয়। এরপরে দেখুন দ্য ফ্যাক্ট, দ্য ফ্যাক্টের পরেও দ্যাট ব্যবহার করতে হয়, দ্য ফ্যাক্ট এর পরে গ্যাপ রয়েছে তাহলে দ্যাট ব্যবহার করবো। হি অফ আস and earned him respect. ওকে, খুবই সহজ। এখন কথা হলো যে ইট ইজ এ ম্যাটার অফ সরো অথবা জয়, যেটা আমরা জানলাম। এখন ইট ইজ এ ম্যাটার অফ সরো এর পরে গ্যাপ থাকলে দ্যাট হবে, কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো এর আগে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু বাট ব্যবহৃত হবে, এটা মনে রাখতে হবে। এই দুইটা, এইটা এভাবে মনে রাখতে হবে, এজন্য আমি একই জায়গায় দিলাম যে ইট ইজ এ ম্যাটার অফ সরো এর পরে যদি সরো এর দ্যাট এর পরে, এই যে খেয়াল করুন ইট ইজ এ ম্যাটার অফ সরো এর পরে গ্যাপ থাকে তাই দ্যাট, কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো এর আগে যদি গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে বাট ব্যবহার করব, সেখানে বাট ব্যবহার করব। ওকে, যাই হোক এখানে আবার ইট ইজ এ ম্যাটার অফ সরো এর পূর্বে যদি গ্যাপ থাকে
তাহলে আমরা সেখানে বাট ব্যবহার করব, সেখানে আমরা বাট ব্যবহার করব। ওকে, তাহলে দেখি আমরা যে উই ট্রাইড আওয়ার বেস্ট, এখানে খেয়াল করুন উই ট্রাইড আওয়ার বেস্ট, এরপরে গ্যাপ রয়েছে, তারপরে বলতেছি ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট এর আগে যদি গ্যাপ থাকে তাহলে বাট ব্যবহার হবে। এরপরে হি ওয়ার্ক হার্ড, তারপরে ড্যাশ ইট ইজ এ ম্যাটার অফ সরো, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরোর আগে গ্যাপ থাকলেই বাট ব্যবহার হবে, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এরপর আদার এবং এনি আদারের আগে যদি গ্যাপ থাকে তাহলে আমরা দ্যান ব্যবহার করব, আমরা দ্যান ব্যবহার করব। যেমন হি ইজ বেটার, তারপর এখানে মনে করেন যে আমাদের দ্যান নাই, তাহলে কি হি ইজ বেটার এনি আদার প্লেয়ার ইন দ্য টিম, তাহলে দ্যান এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। ওকে, তো এটাই ছিল মূলত আমাদের এই যে শর্টকাট নিয়ম, এই যে জিনিসগুলো দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বলতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো এই যে নিয়মগুলো এখান থেকে পরীক্ষায় 2 থেকে 3টা প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন, 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। এবং উপরে আরো একটা যে শকটা দিলাম, ছোট একটা শক, এটা আমি ছোট করে নিই এখন। এই যে এই শকটা এবং ওই যে নিয়মগুলো দিলাম শর্টকাট নিয়ম ওইগুলা, এবং এই শকটা যদি কেউ করে তাহলে তার সর্বোচ্চ, আমি বলতেছি সর্বোচ্চ 3 থেকে 4টা কমন থাকবে 5টার ভিতরে, আর কি চাই, একটা প্রশ্ন হইলে না বা 2টা, ওকে, তাহলে হয়ে যাবে। তো টপাররা চাইলে এইভাবে করতে পারে, আর যদি সে চায় না আমি একদম 5-এ 5 পেতে চাই তাহলে তার জন্য এই পুরো শকটাই মুখস্থ করতে হবে। ওকে, পেয়ে যাবে। ওকে, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।